নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, আইন শৃঙ্খলার উন্নতি না হলে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব নয় বললেন ব্যারিস্টার আনিস। হাদিকে হত্যা, বিভিন্ন স্থানে মাঠে নামে আওয়ামী লীগের শুটার টিম, নিরাপত্তার সংকট, তারেক রহমান বা ডক্টর শফিক কি টার্গেটের বাইরে? এদিকে শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগ, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। এবং সর্বশেষ জানাবো অপারেশন ডেভিল হান্ট ফেজ 2, 7 দিনে গ্রেপ্তার প্রায় 6,000। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আজকের খবর সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্টই আমাদের নিরপেক্ষ সংবাদে আরো দায়িত্বশীল করে তোলে। নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, আইন শৃঙ্খলার উন্নতি না হলে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব নয় বললেন ব্যারিস্টার আনিস। জাতীয় পার্টি ও জেপি সহ 18টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত নির্বাচনী ও রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এর গ্রামের বাড়িতে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে দুর্বৃত্তরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। ওই সময় আনিসুল ইসলাম মাহমুদ সহ পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না, তবে বাড়িতে দুজন নারী কেয়ারটেকার ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে তাদের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব নয় বলে তিনি জানান। দিনগত মধ্যরাতে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের সাদেকনগর গ্রামে ও অগ্নিসংযোগ ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে তাদের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব নয় বলে তিনি জানান। দিনগত মধ্যরাতে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ গ্রামের বাড়ি চট্টগ্রাম হাটহাজারী উপজেলার গুরমানমর্দন ইউনিয়নের সাদেকনগর গ্রামে এই অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। বাড়ির কেয়ারটেকার রোকেয়া বেগম বলেন, শতাধিক লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে হাটহাজারী ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ তথ্য নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান। তিনি জানান, মধ্যরাতের দিকে কে বা কারা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এর গ্রামের বাড়িতে সংযোগ ও ভাঙচুর করেছে। এতে দ্বিতল বাড়িটি 3-4টি কক্ষ এবং একটি প্রাইভেট কার পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ওই দিন মধ্যরাতে হঠাৎ করে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে 20 থেকে 30টি মোটরসাইকেল, একটি প্রাইভেট কার ও একটি হাইরিকচোকে অন্তত 50 জনের বেশি দুর্বৃত্ত ব্যারিস্টার আনিসের গ্রামের বাড়ির প্রধান ফটক ভাঙচুর করে ভেতরে ঢুকে 3-4টি কক্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে বাড়িতে রক্ষিত আসবাবপত্র, মালামাল ও মূল্যবান জিনিসপত্র আগুনে পুড়ে যায়। এই সময় তার বাড়ির গ্যারেজে রক্ষিত ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের চাচা আকবর হায়দার চৌধুরী ব্যক্তিগত গাড়িটিও আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পরে তার দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ব্যাপারে আকবর হায়দার চৌধুরী জানান, তিনি অসুস্থ মানুষ। শুক্রবার বাড়িতে এসে জুমার নামাজ আদায় করে বালুসহ কবর জিয়ারত করে রাতে ঘুমিয়ে পড়েন। হঠাৎ আগুন দেওয়ার বিষয়ে অবহিত হয়ে 999 ফোন করলেও কোনো সাড়া পাননি বলে জানান তিনি। আগুনে তার ব্যক্তিগত প্রাইভেট কারটি পুড়ে গেছে। ওই সময় স্থানীয়রা পাশের মসজিদের মাইকে বিষয়টি প্রচার করা হলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত 12টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হাটহাজারী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি ইউনিয়ন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে। তিনি গণমাধ্যমকে আরো বলেন, প্রত্যক্ষদর্শী মারফত জেনেছি প্রায় শতাধিক লোক 11টা 40 দিকে এসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। প্রায় 15 মিনিটের মতো তারা তাণ্ডব চালায়, কিন্তু হামলাকারীরা জিনিসপত্র লুট করেনি বলে জানিয়েছেন কেয়ারটেকার। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় কারা ঘটাতে পারে এমন প্রশ্নে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, কে বা কারা এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে দেখবে। তবে দুঃখজনক হলেও সত্যি যে আমরা চাই আগামী ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করতে, কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না হয় তাহলে আমাদের পক্ষে নির্বাচন অংশগ্রহণ করা সম্ভব নয়। আর আমরা যদি নির্বাচনে অংশগ্রহণ না করি তাহলে দেশের জনগণ এই নির্বাচন কখনো মেনে নেবে না। হাদিকে হত্যা, বিভিন্ন স্থানে মাঠে নামে আওয়ামী লীগের শুটার টিম, নিরাপত্তার সংকট, তারেক রহমান বা ডক্টর শফিক কি টার্গেটের বাইরে?
সব ঠিক থাকলে আগামী 25শে ডিসেম্বর দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ দেড় যুগ পর স্বদেশে পা রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগামীর কাণ্ডারি। তারেক রহমানের দেশে আসার কথা চলছিল 2024 সালের আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই, কিন্তু নানান বাস্তবতায় দেশে আসতে তাকে অপেক্ষা করতে হয়েছে অন্তত 1.5 বছর। কারণগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা ছিল তার নিরাপত্তার সংকট। যার নিরাপত্তা নিয়ে এত জল্পনা কল্পনা, সেই তারেক রহমান এমন সময় দেশে ফিরছেন যখন দেশে সত্যি নিরাপত্তাহীনতার পরিবেশ বিরাজ করছে। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ঢাকায় আততায়ীর দ্বারা গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। হাদীকে হত্যা চেষ্টায় জড়িতদের পরিচয় ইতোমধ্যে শনাক্ত হয়েছে। জানা গেছে তারা পতিত আওয়ামী লীগের নেতাকর্মী। এই হত্যা চেষ্টার আগে আওয়ামী লীগের একটি পরিকল্পনা মিটিংয়ের অডিও হাতে এসেছে গোয়েন্দাদের, যেখানে বলাই হয়েছে 11 ডিসেম্বর থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মাঠে নামে আওয়ামী লীগের শুটার টিম। তাদের কাজ হবে বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা, যা নির্বাচন বানচালের বৃহৎ ষড়যন্ত্রের অংশ। হাদি হত্যা চেষ্টার সেই মিটিংয়ে অডিও বলছে, পরিকল্পনার নেতৃত্বে থাকা ব্যক্তিরা ভারতে অবস্থান করছেন। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরে ধারণা করা হচ্ছে আততায়ীরা ইতোমধ্যে পালিয়ে আশ্রয় নিয়েছে ভারতেই। এ কারণে ভারতের বিরুদ্ধে ফুঁসে উঠেছে হাদিভক্ত তরুণ সমাজ, যার প্রেক্ষিতে তরুণদের প্রতিবাদের মুখে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলবও করেছে সরকার। খুনি ও তাদের নির্দেশদাতাদের ভারতে আশ্রয় দেওয়া নিয়ে ক্ষোভও প্রকাশ করা হয়েছে ভারতের কাছে। অপরদিকে হাদি হত্যা চেষ্টার প্রতিবাদে আয়োজিত সর্বদলীয় সমাবেশ থেকে ভারতকে লক্ষ্য করে নানান উত্তেজনাকর বক্তব্য দিয়েছেন বলে তরুণ রাজনীতিবিদরাও, যা ক্ষুব্ধ করেছে ভারতকে। ভারত ও দিল্লির বাংলাদেশ হাইকমিশনারকে তলব করেছে। দুই দেশের সরকার পর্যায়ের এই উত্তেজনার মধ্যে সম্প্রতি ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের পাশাপাশি ভারতের সাবেক এক সেনা কর্মকর্তাও তাদের পরবর্তী টার্গেট হাসনাত আবদুল্লাহ বলে জানিয়ে পোস্ট করেছেন। সরাসরি বলা হয়েছে, হাদির পরিণতি বরণ করতে যাচ্ছেন হাসনাতও। কিভাবে হাসনাতকে গুলি করা হবে সেই নির্দেশনাও দেওয়া হচ্ছে সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে ক্ষোভ বিরাজ করছে বাংলাদেশেও। মোট কথা, এখন এমন একটা সময় যখন বাংলাদেশ ভারত চরম উত্তেজনার একটা মুহূর্ত চলছে, যা যে কোনো মুহূর্তে বড় কোনো সংঘাতের পরিস্থিতি তৈরি করতে পারে। এই যখন পরিস্থিতি, তখন দেশে আসার সুনির্দিষ্ট তারিখ ও সময় প্রকাশ করেছে তারেক রহমান। নিশ্চয়ই এটা অসামান্য সাহসী সিদ্ধান্ত, কিন্তু আছে উচ্চ ঝুঁকিও। দেশের ফ্যাসিবাদ বিরোধী মোটামুটি প্রতিটি মানুষেরই জানা, গত 17 বছর আওয়ামী লীগের আপ্রাণ চেষ্টা ছিল তারেক রহমান যেন আর কখনো দেশে ফিরে বিএনপির হাল ধরতে না পারেন। কথিত আছে, এটি শুধু আওয়ামী লীগের নয়, ভারতের গোয়েন্দা সংস্থা রয়া এরও বড় এজেন্ডা। ভারত তারেক রহমানকে তাদের জন্য ঝুঁকি মনে করে। অন্তত গত 17 বছরে স্পষ্ট হয়েছে, ভারত এদেশে জিয়া পরিবার এবং জামায়াতকে কখনোই বিশ্বাস করতে বা বন্ধু মনে করতে পারে না। এ কারণে এই দুই দলকে যেভাবেই হোক দমিয়ে রাখাই ছিল তাদের মূল এজেন্ডা। কিন্তু ভারত যাদের দমিয়ে রাখতে চেয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার দ্বারপ্রান্তে সেই দুই দলই। অর্থাৎ এই নির্বাচনের মাধ্যমে সরকার কিংবা বিরোধী দল কোনোটিতে ভারতের আস্থাভাজন কেউ আসার খুব একটা সুযোগ দেখা যাচ্ছে না। তাই যেভাবেই হোক আসন্ন নির্বাচন বানচাল করতে তাদের প্রচেষ্টা থাকবেই। এর মধ্যে আবার আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব সেই দেশেই পলাতক। তারা চায় যে কোনোভাবে দেশে প্রবেশের একটা সুযোগ। সম্প্রতি দলটির পলাতক নেতাদের বিভিন্ন বক্তব্যে সেটি স্পষ্ট হয়েছে, নির্বাচন বানচাল করতে প্রয়োজনে দেশকে যতটা অস্থিতিশীল করা যায় তা করতে আদা জল খেয়ে প্রস্তুত আওয়ামী লীগ নেতাকর্মীরা। প্রতিপক্ষ কখন মরণ কামড় দিতে সন্ত্রাসী কায়দায় হাতে নিয়েছে, তখন তারেক রহমান দেশে ফিরছেন। 25শে ডিসেম্বর গণসংবর্ধনা দিবেন। দেশের অন্য প্রভাবশালী দল বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানও দেশবাসী ঘুরে ফিরে বেড়াচ্ছেন সাদাসিধাভাবে। নিজে মাঠে নেমে মিছিল ম্যারাথন করছেন। কখনো কখনো তার একা রিকশায় চড়া ভিডিও ভাইরাল হচ্ছে। কিন্তু দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা বিবেচনায় এটি খুবই ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। তাই বলা কি তারা নন্দলালের মতো ঘরে বসে থাকবেন? তাও তো সম্ভব না, যৌক্তিকও না। ভারত ও আওয়ামী সন্ত্রাসী যেখানে স্পষ্ট, সেখানে দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বে নিরাপত্তা ব্যবস্থা নেই বললেই চলে। চলমান তফসিলে নির্বাচন চলে। 15 ফেব্রুয়ারির মধ্যেই তারেক রহমান বা ডক্টর শফিকুর রহমানের একজন সরকার প্রধান, অপরজন বিরোধী দলীয় নেতা দায়িত্ব নেবেন। তখন দুজনই পাবেন রাষ্ট্রীয় নিরাপত্তা। শুধু তারা নয়, সব এমপিরাও পাবেন নিরাপত্তা। তাহলে সেই নিরাপত্তা এখন দিতে ক্ষতি কোথায়? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি জামায়াত এই দুই দল সমর্থন না দিলে উনি প্রধান উপদেষ্টা হতে পারতেন না, ভিভিআইপি নিরাপত্তাও পেতেন না। সরকারে এমন উপদেষ্টাও আছেন যারা আগে রিকশায় চড়তেন এবং বিশাল নিরাপত্তা নিয়ে ঘুরেন, অথচ কোথাও তাদের তেমন ঝুঁকিও নেই, তবুও তারা পাচ্ছেন ভিভিআইপি প্রোটোকল।
অপরদিকে রাজনৈতিক দলগুলোর প্রধানদের উচ্চ ঝুঁকি থাকলেও তাদের কথা ভাবছে না সরকার। শুধু ওই নেতাদের স্বার্থে নয়, আমি মনে করি দেশের সামগ্রিক শৃঙ্খলার স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত শীর্ষ রাজনৈতিক নেতাদের ভিআইপি প্রোটোকল দেওয়া উচিত। পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক প্রার্থীকেও নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা উচিত। ফোর্স সংকট হলে প্রয়োজনে এমপি প্রার্থীদের ক্ষেত্রে অস্ত্রসহ আনসারের প্যারা কমান্ডো সদস্যদের মোতায়েন করা যেতে পারে। এছাড়া চক্রান্তকারীদের বিষয়ে প্রয়োজনে শক্ত গোয়েন্দা নজরদারিও। এখনই রাজনৈতিক নেতাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে না দেখলে দেশ বড় সংকটের মুখোমুখি হবে, এটা নিশ্চিত করে বলা যায়। শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগ, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ময়মনসিংহের ভালুকা উপজেলা জমিরদিয়া এলাকায় একটি কারখানায় শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। সকালে এই ঘটনা ঘটে। জানা যায়, জামিরদিয়া এলাকায় অবস্থিত পিএ নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা সকাল 8:30টার দিকে মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে কারখানায় নিজস্ব বাসে করে কাজে আসার পথে শৌখিন পরিবহনের একটি বাস শ্রমিকবাহী গাড়িতে ধাক্কা দেয়। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে ওই বাসের চালকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমিনুল নামের এক শ্রমিক শৌখিন পরিবহন বাসে উঠে চালকের সঙ্গে কথা বলার সময় তাকে বাসের ভেতরে আটকে রেখে গাড়িটি ময়মনসিংহের দিকে নিয়ে যাওয়া হলে অভিযোগ করেন শ্রমিকরা। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। প্রায় 1 ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে শ্রমিকরা শৌখিন পরিবহনের কয়েকটি বাস আটক করে রেখে অন্য যানবাহন চলাচল করতে দেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।